তো এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ড্যাশবোর্ড। ওয়ার্ডপ্রেসের মধ্যে আপনি যখন প্রথমেই যাবেন, এই যে পেজটা আসে হোম পেজ, এই হোম পেজের মধ্যে যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো চেঞ্জ হইতে পারে। এটা প্লাগইনের উপরে নির্ভর করে, এটা থিমের উপরে নির্ভর করে, অনেক সময় চেঞ্জ হইতে পারে। এবং চাইলে আপনি এই জায়গা থেকে নিজেও কোনো কিছু আপনি বাদ দিতে পারবেন এবং অ্যাড করতে পারবেন, ঠিক আছে, উপর থেকে। এই হচ্ছে হোম পেজ। তারপরে সেকেন্ড যে অপশনটা আছে এটা কি, আপডেট। এই আপডেটস এর মধ্যে গেলে আপনি দেখতে পারবেন যে ওয়ার্ডপ্রেসের মধ্যে রিসেন্টলি কোনো ভার্সন রিলিজ হয়েছে কিনা, ঠিক আছে। যদি রিলিজ হয়ে থাকে ওয়ার্ডপ্রেসের, ধরেন 5.2.3 রিলিজ হয়েছে, তাহলে এখানে একটা নোটিফিকেশন আসবে। আপনি ইনস্টলের মধ্যে ক্লিক করলে ওয়ার্ডপ্রেসের নতুন ভার্সনটা ইনস্টল হয়ে যাবে। তারপর ধরেন প্লাগইনস, কোনো একটা প্লাগইন আপনি ইনস্টল করছেন, প্লাগইনের আপডেট আসছে, প্লাগইনের আপডেটটা আপনি এখানে দেখতে পারবেন। এই জায়গার মধ্যে লিস্ট আসবে প্লাগইনের, যে কি প্লাগইনের আপডেট আসছে। ধরেন আপনি একটা থিম ইনস্টল করছেন, থিমের আপডেট আসছে, নিচে থিমের আপডেটের মধ্যে আপনি দেখতে পারবেন যে থিমের আপডেট আসছে কিনা। তারপর আসে পোস্ট। এখন পোস্ট কি জিনিস, ধরেন আপনি বিডি নিউজ 24 গেলেন, এখানে পোস্ট এবং পেজ এই দুইটার মধ্যে অনেকেই একটু প্যাচ লাগায়। তো বিডি নিউজ 24 আমি গেলাম, এর মধ্যে এই যে দেখেন এখানে নিউজগুলো আছে, ঠিক না। বাংলা সংস্করণে গেলাম, ডেঙ্গু, শুরুতেই ডেঙ্গু। আচ্ছা, তো এই যে এখানে যে নিউজগুলো আছে না, এই নিউজগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা লিংকের মধ্যে আছে, ঠিক না। এই যে নিউজগুলো আছে, এই প্রত্যেকটা নিউজই হবে এক একটা পোস্ট, ঠিক আছে। আর এই যে উপরে যে দেখতেছেন না, খেলা, ক্রিকেট, বাণিজ্য, মতামত, এই যে আইটেমগুলো দেখতেছেন না, এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা আলাদা আলাদা পেজ। পোস্টার পেজের মধ্যে পার্থক্যটা হচ্ছে পোস্ট একটার পর একটা নতুন আসতে থাকে কন্টিনিউয়াসলি, আর পেজ একটার পর একটা আসতে থাকে না, পেজ ফিক্সড থাকে। যেখানে পেজ আছে সেখানে পেজ থাকবে সবসময়। পেজের মধ্যে আপডেট করা, একটা পেজ সে আপডেট করে অ্যাডমিনটা, কিন্তু পোস্ট আপডেট করে না, নতুন পোস্ট তৈরি করে, ঠিক আছে। এই হচ্ছে পেজ এবং পোস্টের মধ্যে পার্থক্য। তো এই অপশনের মধ্যে গেলে আমরা দেখতে পারবো পোস্ট কি কি আছে। ধরেন এখানে ওয়ার্ডপ্রেসে একটা বাই ডিফল্ট হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আপনাদের জন্য তৈরি করে দিছে। তো এটা আমি ভিউ করি, দেখছেন, এই যে ভিউ করলাম, আমার এই পোস্ট এবং পোস্টের কন্টেন্ট আমার এখানে ভিউ হইলো। নিচে আছে কি, পোস্টের কমেন্ট, ঠিক আছে। এখন ধরেন আপনি এই পোস্টের কন্টেন্টকে চেঞ্জ করতে চান, এর জন্য কি করবেন, এর জন্য আপনাকে পোস্টের এডিটে যেতে হবে। এই শর্টকাটটা কি আপনারা জানেন, যে এই যে স্ক্রল বারের মধ্যে ক্লিক করলে যে নতুন ট্যাবে ওপেন হয়। আচ্ছা, আমি যখন নাকি ধরেন কোন একটা লিংকের উপরে মাউসটাকে নিয়ে এখানে ওপেন ইন নিউ ট্যাব করতে পারি, তাহলে নতুন ট্যাবে ওপেন হলো, ঠিক না। সেম কাজটা আমি যদি স্ক্রল বারের মধ্যে ক্লিক করি তাহলে নতুন ট্যাবে ওপেন হলো, ঠিক আছে। এখন ধরেন আপনি এই উইন্ডোটাকে ক্লোজ করতে চান, কিভাবে ক্লোজ করবেন, এই ক্রস বাটনে প্রেস করবেন না, হ্যাঁ, আপনি উইন্ডোর উপরে নিয়ে মধ্যে একটা টিপ দেন, স্ক্রল বারের মধ্যে ক্লোজ হয়ে গেছে। এই কাজগুলা, এই বেসিক কাজ, বেসিক শর্টকাটগুলো আপনার কাজকে অনেক ফাস্ট করে দিবে, ঠিক আছে। তো আমি গেলাম এডিট পেজে। এডিট পেজে গিয়ে আমি চাইলে যে উপর থেকে আমি আমার টাইটেলটাকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আর নিচে কি আছে, আমার ডেসক্রিপশনটা, আমি ডেসক্রিপশনটাকে চাইলে চেঞ্জ করতে পারবো। আপডেট দিলাম, যা আসছে আসুক আপাতত। তারপরে ভিউ পোস্টে ক্লিক করলাম, এই যে, ঠিক আছে। এই হচ্ছে এডিটের পেজ। তারপরে আছে কি ওয়ার্ডপ্রেসের কুইক এডিট। কুইক এডিটের মধ্যে আমি জাস্ট টাইটেলটা, স্ল্যাগটা চেঞ্জ করতে পারবো। স্ল্যাগ জিনিসটা কি, আমি যখন নাকি ধরেন এটাকে আমি ভিউ করলাম, ভিউ করার পরে এই যে দেখতে পাচ্ছেন না আমার হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ টাইটেলের নামে আমার একটা ইউআরএল তৈরি করে দিছে না, এই জিনিসটা কি বলা হয়, স্ল্যাগ। তো আমি যদি এটাকে হ্যালো ওয়ার্ল্ড 2 দিলাম ফর এক্সাম্পল, 2 দিয়ে এখন যদি আমি এটাকে ভিউ করি তাহলে দেখবেন হ্যালো ওয়ার্ল্ড 2 চলে আসছে, ঠিক আছে। এই ইউআরএলটা কিভাবে চেঞ্জ করে, এই সেটিংস, এটা সেটিংস এর মধ্যে আরো একটা জায়গায় আছে, আমরা ওই সেটিংসটা একটু পরে দেখবো, সমস্যা নেই। তারপরে আমি যদি এখানে চাষে ক্লিক করি, তার মানে কি আমার এটা ডিলিট হয়ে যাবে। আমি ক্লিক করলাম, চাষি দিয়ে জমা হইলো। তারপরে আমি যদি ডিলিট পার্মানেন্টলি দিই তাহলে এটা পার্মানেন্টলি আমার এই পোস্ট ডিলিট হয়ে গেল। আমি যদি নতুন পোস্ট অ্যাড করতে চাই, আমি উপরের অ্যাড নিউ বাটনে ক্লিক করতে পারি, বা সাইডের এই অ্যাড নিউ বাটনে ক্লিক করতে পারি। তারপরে আমি এখানে নিউ পোস্টের টাইটেল দিব আর নিউ ডেসক্রিপশন দিব পোস্টের, মানে ফুল ডেসক্রিপশনটা। তারপরে সাইডের অপশনগুলো একটু দেখি। সাইডের ডকুমেন্টের মধ্যে গেলে নিচে এখানে দেখবেন যে স্ট্যাটাস। স্ট্যাটাস মানে হচ্ছে আপনার পোস্টটা কি বর্তমানে কি পাবলিশড আছে, নাকি ড্রাফট আকারে আছে, নাকি পেন্ডিং আছে, কোন স্ট্যাটাস আছে এটা দেখতে পারবেন এখানে। পেন্ডিং রিভিউ থাকলে পেন্ডিং রিভিউ, এটা আনচেক করে দিলে, মানে যদি চেক করে দেন তাহলে ওয়েবসাইটটা ইউজাররা দেখতে পারবে না। মানে ওয়েবসাইটটার মধ্যে যদি আপনার অ্যাডমিনের লগইন করা থাকে তাহলে মাত্র এই পোস্টটাকে আপনি ভিউ করতে পারবেন, আর যদি লগইন করা না থাকে তাহলে পোস্ট ভিউ করা যাবে না।
ঠিক আছে। নিচের দিকে আছে যে পোস্টের ক্যাটাগরি, আপনি কি ক্যাটাগরির মধ্যে এটাকে পোস্টের ক্যাটাগরিটা কি হবে এটা সেট করতে পারবেন, চাইলে ক্যাটাগরি নতুন অ্যাড করতে পারবেন। এরপর আছে ট্যাগ, এই পোস্ট কি কি সার্চ করলে মানুষ এই পোস্টটা পাইতে পারে, ঠিক আছে, আনুমানিক এই ট্যাগগুলো এখানে একটা একটা করে দিবেন। ধরেন এখানে যদি আমি নিউ দেই, নিউ দেওয়ার পরে আমি জাস্ট কমা প্রেস করলে এটা ট্যাগ হিসেবে অ্যাড হয়ে গেল। অর্থাৎ প্রত্যেকটা ট্যাগ আলাদা আলাদা মানে সেপারেট করা হয় কমার মাধ্যমে। তারপর আছে ফিচারড ইমেজ, প্রত্যেকটা পোস্টের একটা ইমেজ থাকে, যেমন বিডি নিউজ 24 গেছি আমাদের ডেঙ্গু দেখাইছে আর একটা ইমেজ দেখাইছে, ইমেজের মধ্যে কি আছে, হাসপাতালে অসুস্থ রোগী শুয়ে আছে, এই যে ইমেজটা দেখাইলো এটা কি বলা হয় ফিচারড ইমেজ, ঠিক আছে। এই ফিচারড ইমেজটা আমরা এই জায়গা থেকে সেট করতে পারবো, এখানে ক্লিক করলে আপলোডের একটা অপশন আসে, সিলেক্ট ফাইল, এই জায়গার মধ্যে ক্লিক করে আমি চাইলে যে কোনো একটা কিছু আপলোড করতে পারবো ইমেজ। আচ্ছা, তারপরে আছে কি, এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, ঠিক আছে। এই জায়গার মধ্যে আপনি যদি একটা মানে আপনার যে ফুল যে কন্টেন্ট আছে এই কন্টেন্টের শর্ট একটা ডেসক্রিপশন লিখবেন, এক লাইনে বা 2 লাইনে। তারপরে নিচে আছে কি, এটা হচ্ছে কমেন্টের জন্য, আপনি কি পোস্টের কমেন্ট মানে মানুষ যারা ভিউয়ার আছে, ভিউয়ার কি চাইলে কমেন্ট করতে পারবে নাকি পারবে না, আপনি এই পারমিশনটা এই জায়গা থেকে দিবেন, অ্যালাউ কমেন্ট, তারপর এটা কি অ্যালাউ পিং ব্যাকস, এই পারমিশনগুলো এখানে দিবেন। তারপর আমি এটা পাবলিশ করলাম, ভিউ করলাম, আমার পোস্টটা ঠিক আছে, ভিউ হচ্ছে। তারপরে নিচের অপশনে আসি, ক্যাটাগরিজ, এই ক্যাটাগরিজ হচ্ছে পোস্টের রিলেটেড ক্যাটাগরিজ গুলা, ঠিক আছে। একটু আগে যে আমরা ক্যাটাগরিজ অপশনটা দেখছি না, সেম একই ক্যাটাগরি এটা। ধরেন আপনি একটা পোস্ট তৈরি করতে গেছেন, ইমিডিয়েটলি আপনার একটা ক্যাটাগরি তৈরি করা লাগবে, এমন ক্ষেত্রে আপনি পোস্ট পেজ থেকে ক্যাটাগরি তৈরি করবেন। আর আপনি একটা ক্যাটাগরির লিস্ট তৈরি করবেন, যেমন আপনি একটা নিউজ পেপার বানাচ্ছেন, এখানে দেশ, খেলাধুলা, বিনোদন, এই টাইপের অনেক টাইপের ক্যাটাগরি আপনি তৈরি করবেন, এই জায়গা থেকে ক্যাটাগরিগুলো তৈরি করতে পারবেন। প্রথমে দিবেন ধরেন আমি দেশের খবর, এখন অটোমেটিক্যালি এই জায়গার মধ্যে একটা স্ল্যাগ ধরে নিবে, ঠিক আছে। স্ল্যাগ মানে কি, এর আগে তো বলছিলাম যে স্ল্যাগ মানে কি, স্ল্যাগ মানে হচ্ছে ক্যাটাগরি মানে পোস্টের যে ইউআরএলটা আসে সেই ইউআরএল এর মধ্যেই স্ল্যাগটা থাকবে। এখন ধরেন আমি এখানে দিলাম দেশ, দেশ দেওয়ার পরে আমি এই ক্যাটাগরিতে একটা পোস্ট অ্যাড করলাম, তাহলে পোস্টের লিংকটা হবে আমার ওয়েবসাইটের নাম প্রথমে, তারপরে স্ল্যাশ হবে, তারপরে হবে ক্যাটাগরির যে স্ল্যাগটা দিছি তা, তারপরে একটা স্ল্যাশ দিয়ে এরপরে হবে আমার পোস্টের স্ল্যাগ, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাটাগরিজ। তো তারপরে প্যারেন্ট ক্যাটাগরি মানে হচ্ছে আমার এই ক্যাটাগরিটা কি কোনো সাব ক্যাটাগরি কিনা। ফর এক্সাম্পল আমি এখানে দিলাম যে দেশের খবর, আমি একটা ক্যাটাগরি অ্যাড করলাম, দেশের খবর আসলো, তারপরে আমি দিলাম যে খেলাধুলা, অর্থাৎ বাংলাদেশের ভিতরের খেলাধুলাগুলা। এখন আমি এখানে প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে দেশের খবর সেট করতে পারি, এর মানে হচ্ছে এটা হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি আর এটা চাইল্ড ক্যাটাগরি। এই ক্যাটাগরির ভিতরে গেলে এই ক্যাটাগরি দেখা যাবে, বিষয়টা এমন। যেমন ইলেকট্রনিক্সের ভিতরে গেলে কি মোবাইলস দেখা যায়, তারপর আরো অন্যান্য ইলেকট্রনিক সামগ্রীগুলো দেখা যায় এমন। তারপরে হচ্ছে ট্যাগ, ট্যাগের একটা লিস্ট, আপনি কি কি ট্যাগ তৈরি করতে পারেন সার্চ করার জন্য। এখানে আমি একটা ট্যাগ তৈরি করছিলাম পোস্টের ক্ষেত্রে, একটা ট্যাগ আছে, চাইলে আপনি এখানে নতুন ট্যাগ এবং ট্যাগের স্ল্যাগ এখানে অ্যাড করতে পারবেন, স্ল্যাগ জিনিসটা সেম সব জায়গায় সেম। তারপরে অপশনটা কি, মিডিয়া, মিডিয়া অপশনটা হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে যে কোনো ধরনের ফাইল যখন আপলোড করবেন তখন এই মিডিয়াতে গিয়ে আপলোড করবেন, হতে পারে এটা জিপ ফাইল, হতে পারে ভিডিও ফাইল, ইমেজ ফাইল, যে কোনো ফাইল, সিএসএস ফাইল না, সিএসএস ফাইল না মানে ফন্টের যে ফাইলটা টিটিএফ ফাইল, ঠিক আছে। এই সব ধরনের ফাইল এখানে আপলোড করবেন। এটা হচ্ছে ফাইলের লাইব্রেরি। চাইলে আপনি নতুন ফাইল আপলোড করার সময় ওই উপরের অ্যাড নিউ বাটনে ক্লিক করতে পারেন অথবা এই অ্যাড নিউ বাটনে ক্লিক করতে পারেন, তারপর এখানে ফাইল সিলেক্ট করবেন, এটা আপলোড হয়ে গেছে। তারপর মিডিয়াতে গেলাম, এই যে দেখেন ইমেজটা শো করতেছে, ঠিক আছে। চাইলে আপনি ইমেজের হাইট উইডথ এখানে এডিটের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন, এই যে এডিট ইমেজ, এই এডিট ইমেজে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, তারপরে আছে কি পেজেস। পেজেস বলতে জানা কি বোঝানো হয়েছিল, পেজেস মানে হচ্ছে যে জিনিসটা ফিক্সড থাকে, বারবার চেঞ্জ হয় না। এখন এই পেজের মধ্যে ধরেন কি কি পেজ থাকতে পারে একটা ওয়েবসাইটে, কন্টাক্ট পেজ থাকতে পারে, অ্যাবাউট আস থাকতে পারে, তারপর টেস্টিমোনিয়ালস থাকতে পারে, আরো এই টাইপের বিজনেস রিলেটেড পেজগুলো থাকতে পারে, প্রাইভেসি পলিসি থাকতে পারে। তো এই জায়গার মধ্যে পেজ তৈরি করার সময় পোস্টের মধ্যেই সেম একই সবকিছু, যাবেন অ্যাড নিয়ে ক্লিক করবেন, একটা টাইটেল দিবেন, ডেসক্রিপশন লিখবেন, পেজের কন্টেন্ট লিখবেন। এই জায়গা থেকে আপনি ফিচারড ইমেজ চাইলে অ্যাড করতে পারেন, চাইলে নাও করতে পারেন, কমেন্ট অ্যালাউ করতে পারেন অথবা নাও করতে পারেন, আপনার ইচ্ছা সবকিছু। তারপরে আমি যখন নাকি পেজটা ভিউ করব, এই যে আমার প্রথমে ওয়েবসাইটের ইউআরএল, তারপরে আমার পেজের স্ল্যাগটা। পেজের স্ল্যাগটা কিভাবে চেঞ্জ করবেন, ধরেন পেজের যেই লিংকটা আছে এই লিংকটাকে বলা হয় পার্মালিংক, ঠিক আছে। এইটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনাকে ক্লিক করতে হবে এই যে এখানে, দাঁড়ান এক মিনিট, এই যে পার্মালিংকস, পার্মালিংকসে যাবেন, পার্মালিংকসে গিয়ে তারপরে এই যে স্ল্যাগটা আছে না এই স্ল্যাগটাকে চেঞ্জ করে দিবেন, ধরেন 2 দিলাম, এর মানে হচ্ছে নিউ টাইটেল 2 এর মধ্যে বর্তমানে এই পেজটা আছে,
ঠিক আছে, চাইলে এই জায়গা থেকে আপনি ফ্ল্যাগটা চেঞ্জ করতে পারবেন। তারপর আছে কি কমেন্টস। এখন আপনার ওয়েবসাইটে যত ধরনের যত কমেন্ট আছে সব কমেন্ট এই জায়গার মধ্যে এসে অ্যাড হবে। ধরেন এখানে নতুন একটা পোস্ট, এটা নিউ পোস্ট, এই নিউ পোস্টের মধ্যে গিয়ে আমি একটা কমেন্ট অ্যাড করলাম, এই কমেন্টটা এসে এই জায়গার মধ্যে জমা হবে। এখন অ্যাডমিনরা কমেন্টে রিপ্লাই দেয় না, এই রিপ্লাই দেওয়ার সময় এই জায়গা থেকে আপনি রিপ্লাই দিতে পারবেন। রিপ্লাই প্রেস করে এখানে কোনো একটা রিপ্লাই দিয়ে, ধরেন আপনি রিপ্লাই দিলাম, কমেন্টের মধ্যে রিপ্লাইটা অ্যাড হয়ে গেল। এখন আমি যদি রিফ্রেশ দিই দেখবেন এখানে রিপ্লাই চলে আসছে। অ্যাডমিন ধরেন আপনি এই কমেন্ট করছেন, অ্যাডমিন এই রিপ্লাই দিচ্ছে, ঠিক আছে। এখন ধরেন আপনার 100টা পোস্ট আছে, 100টা পোস্টের মধ্যে কি পোস্টের মধ্যে যায় যায় কমেন্টের এখানে গিয়ে রিপ্লাই দিবেন? এটা বেশি কষ্ট না? যেহেতু আপনি কাজটা ইজি করার জন্য ওয়ার্ডপ্রেসে আসছেন, আরো ইজি করে দিতে আপনি এই জায়গা থেকে জাস্ট রিপ্লাইটা দিতে পারেন, ঠিক আছে। চাইলে কমেন্ট ডিলিট করতে পারেন। ধরেন কমেন্টটা আপনাকে কেউ গালি দিছে, আপনি কমেন্টটা এডিট করে শাবাশ দিয়ে দিবেন, ঠিক আছে, চাইলে এটাও পারবেন, বুঝছেন তো। তারপর যখন নাকি রিফ্রেশ করবে দেখবেন তার গালি শাবাশ হয়ে গেছে, ঠিক আছে। আপনি যে কোনো কিছু এখান থেকে করতে পারবেন, চাইলে কমেন্ট ডিলিটও করে দিতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। তারপর আসে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সের মধ্যে আপনি গেলে পাবেন থিমস এর অপশন। শুরুতেই থিমস হচ্ছে আপনার ওয়েবসাইটের ওভারঅল ডিজাইনটা কেমন হবে। এখন এই থিম ডেভেলপমেন্টটাই আমরা শিখবো অ্যাকচুয়ালি একটু মানে কিছুদিন পরে। এখানে অনেকগুলা থিম আপনি বাই ডিফল্ট আপলোড করে রাখতে পারবেন, কিন্তু সবসময় অ্যাক্টিভ রাখতে হবে যে কোনো একটা থিম, ঠিক আছে। তো ধরেন আমি এই থিমটাকে, আমি যদি এই থিমের মধ্যে থাকি, এর হোম পেজটা যাই ভিজিট করি, এই হচ্ছে হোম পেজের চেহারা। আমি এই পেজটাকে অ্যাক্টিভ করি, দেখি হোম পেজের চেহারা কতটুকু চেঞ্জ হয়। চেঞ্জ হয়েছে, অর্থাৎ পুরো ওয়েবসাইটের স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আপনি যতবার থিম চেঞ্জ করবেন আপনার ওয়েবসাইটের সম্পূর্ণ ডিজাইনটাই চেঞ্জ হবে ততবার। আপনি যদি চান যে নতুন কোনো একটা থিম ইনস্টল করবেন, অ্যাড নিউ এ ক্লিক করবেন, অনেক অনেক ফ্রি থিম আছে, জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে আপনি ইনস্টল করতে পারেন এখান থেকে, ঠিক আছে। জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করবেন, কিছুক্ষণ ঘুরবে, তারপর যদি ফাস্ট ইন্টারনেট থাকতো তাহলে এতক্ষণে অ্যাক্টিভও করে ফেলতাম। আচ্ছা, এটা ইনস্টল হয়েছে, এখন আমি অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে এখন একটা দেখছেন আমার থিমটা চেঞ্জ হয়ে গেছে। কত সহজ না একটা ওয়েবসাইট তৈরি করা। আচ্ছা, এখন আপনাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে যে ওয়েবসাইট বানানো যদি এতই সহজ হয় তাহলে মানুষ কেন আমাদের লাখ লাখ হাজার হাজার ডলার দিয়ে হ্যাক? এই প্রশ্নটা আসছে কার কার মনে বলেন তো? সবার? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আপনি একটা ব্যবসা তৈরি করবেন, ঠিক আছে। অনেক সময় আপনার যদি অনেক বেশি টাকা থাকে তাহলে আপনি এই টাইপের চিন্তা করবেন যে আপনার ব্যবসার যে ওয়েবসাইটটা থাকবে, এই ওয়েবসাইটটা থাকবে একদম ইউনিক ডিজাইন। যেমন ধরেন বিক্রয়.com এর ডিজাইনটা একদম ইউনিক না? এরকমের সেম ডিজাইনের কি আর ওয়েবসাইট আছে? থাকবে না। বড় বড় ব্র্যান্ডেরা সেম ডিজাইনের ওয়েবসাইট বারবার ব্যবহার করে না, কিন্তু এই যে ফ্রি থিম আছে, যদি 1000 মানুষ ইনস্টল করে এই ফ্রি থিমটা, 1000 ডিজাইন ওয়েবসাইটের ডিজাইন কি সেম। আচ্ছা, এই হচ্ছে থিমের ব্যাপারটা। তারপর হচ্ছে কাস্টমাইজেশন। এখন আপনার থিমের মধ্যে অনেক ফিচার্স থাকবে, ধরেন ব্যাকগ্রাউন্ডের হোম পেজের ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করা। তারপর এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের ইমেজ, মেনু, এখানে বেশ কিছু অপশন আছে যেগুলা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে, আবার বেশ কিছু অপশন আসে থিম থেকে, প্লাগইন থেকে, ঠিক আছে। এই জায়গার মধ্যে ওয়ার্ডপ্রেসের অপশন হচ্ছে এই যে মেনু, উইজেট, হোম পেজ সেটিং, সাইট আইডেন্টিটি, এই ফিচার্সগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের। তারপরে লেআউট অপশন, এই জিনিসটা হচ্ছে আপনার এই থিমের, এই থিম বানাইছে, ঠিক আছে। লেআউট চেঞ্জ হলে ওয়েবসাইটের ডিজাইনটা চেঞ্জ হবে। তারপরে ধরেন এখানে আরো আছে কি টুলবার অপশন, ফেসবুকের যে উপরে যে ফেসবুকের আইকনগুলো, এই আইকনগুলো নেন, আর প্রত্যেকটার মধ্যে আপনি চাইলে ইউআরএল সেট করতে পারবেন, যে এখানে ক্লিক করলে আপনার ফেসবুক পেজে যাবে, এখানে ক্লিক করলে টুইটারে যাবে, ঠিক আছে। অর্থাৎ আপনার পুরো থিমের কাস্টমাইজটা আপনি করতে পারবেন এই কাস্টমাইজ অপশন থেকে। আর সবার নিচে আছে এডিশনাল সিএসএস। এই এডিশনাল সিএসএস এর মাধ্যমে আপনি চাইলে সিএসএসটা মানে সিএসএস কোডটাকে ওভাররাইট করতে পারবেন। আপনার ওয়েবসাইটে যে সিএসএস আছে এর উপর দিয়ে আপনি সিএসএস রাইট করতে পারবেন। তো এই জায়গা থেকে কাস্টমাইজের অপশনগুলো দেখেন একটু। ওয়ার্ডপ্রেসের সাইট আইডেন্টিটি, এর মধ্যে কি কি অপশন আছে? এটা হচ্ছে লোগো। আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য আপনি কি কোনো লোগো ব্যবহার করতে চান নাকি? দিয়ে দিলাম, আপাতত যে কোনো একটা ইমেজ আপলোড করে জাস্ট লোগো হিসেবে ইউজ করি, হ্যাঁ হতে পারে এটা। আচ্ছা, লোগোর সাইজটা দেখেন 190 বা 190 হওয়া লাগবে ম্যাক্সিমাম। এরর শো করতেছে নেটওয়ার্কের কারণে। আচ্ছা, এই জায়গার মধ্যে আপলোড করি সাইট আইডেন্টিটি, এই যে লোগো সে অলরেডি একটা ইমেজ আপলোড করে দিয়েছে থিম, ঠিক আছে। ধরেন এটা এই জায়গার মধ্যে সিলেক্ট করবেন, ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি ফাইল আপলোড করতে হলে এই জায়গার মধ্যে ক্লিক করে ফাইল আপলোড করতে পারেন, অথবা মিডিয়া লাইব্রেরিতে আগে থেকে আপলোড করা কোনো ফাইল থাকলে আপনি সেটাও সিলেক্ট করতে পারেন।
ঠিক আছে, আমি এই যে সিলেক্ট করলাম লোগোটা, আমার লোগোটা সেট হয়ে গেল। তারপরে নিচের দিকে হচ্ছে টাইটেল, আমার ওয়েবসাইটের টাইটেলটা এবং ট্যাগলাইনটা, যেটা আমরা ওয়েবসাইট শুরু করার সময় টাইটেলটা দিছিলাম, ট্যাগলাইনটা ওয়েবসাইট শুরু করার সময় আসে না। ট্যাগলাইনটা কখন মানে কোথায় থাকে ট্যাগলাইনটা একটু লক্ষ্য করেন। আমি যখন আগে ওয়েবসাইটটা ভিজিট করব, হোম পেজটা এই যে উপরে দেখেন, আমার প্রথমে আসছে কি টাইটেল, টাইটেলের পর একটা হাইফেন, হাইফেনের পর আসছে কি ট্যাগলাইন। আপনি এই ট্যাগলাইনটা এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবেন, আর এটা অবশ্যই করবেন। ঠিক আছে, কেন করবেন? যখন নাকি আপনি একটা ওয়েবসাইট প্র্যাকটিস করবেন, ওয়েবসাইটটাকে অবশ্যই সবসময় এমন ভাবে তৈরি করার চেষ্টা করবেন যেন পরবর্তীতে এই ওয়েবসাইটটাকে আপনি কাউকে দেখাইতে পারেন আপনার প্রিভিয়াস কাজ হিসেবে, পোর্টফোলিও হিসেবে। এখন যদি আপনি এই জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট এটাই লিখে রাখেন, এর মানে হচ্ছে আপনি জাস্ট এটা বানাইছেন নিজের প্র্যাকটিসের জন্য, এটা আপনার কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট। ক্লায়েন্ট দেখলে এটা বুঝে ফেলবে। ঠিক আছে, এর জন্য সবসময় কি করবেন, ট্যাগলাইন সহ যত জায়গায় যত কিছু চেঞ্জ করা যায় সবকিছু চেঞ্জ করে দিবেন এবং আজকে থেকে এটা শুরু করে দিবেন। আপনি যখন মার্কেট প্লেসে যাবেন এর আগের দিনই কেন করা লাগবে, এখন করলে কি সমস্যা? কোনো সমস্যা আছে? তাহলে যা করা শুরু করার আজকে থেকে শুরু করে দিবেন, প্রত্যেকটা জিনিস চেঞ্জ করে ফেলবেন। তারপরে নিচের দিকে আছে দেখেন কি ট্রান্সপারেন্ট লোগো, এই অপশনটা নিয়ে আসছে ওই থিমের জন্য। আপনি যদি এটার মধ্যে যান ট্রান্সপারেন্ট লোগো দেখতে পাবেন না। ঠিক আছে, এই জায়গার মধ্যে কি আছে, শুধুমাত্র সাইট আইকন। সাইট আইকন হচ্ছে এই যে উপরের দিকে যে ট্যাবের কর্নারে একটা আইকন থাকে না, এই আইকনটাকে বলা হয় সাইট আইকন। এই জায়গার মধ্যে আপনি যেটা সিলেক্ট করবেন সিলেক্ট হবে, দাঁড়ান আমি ওইটার মধ্যে যাই, লোকাল হোস্টে যাই। এই যে সাইট আইকন, এই জায়গার মধ্যে যদি আমি সাইট আইকন এটা সিলেক্ট করি, ক্রপ করে নিয়ে আসলাম, এই যে দেখেন দেখতে পাচ্ছেন আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এই জায়গার মধ্যে মানুষের ব্র্যান্ডের আইকনটা দিয়ে দেয় নরমাল। তো এই হচ্ছে কাস্টমাইজেশনের কাজ। আর তারপরে অন্যান্য যে ফিচার্স আছে, এখানে আছে কি কালারস। আপনার ওয়েবসাইটের কালার কি হবে, কাস্টম কালার হবে নাকি ডিফল্ট কালার হবে? এই কালারটা কোথার কালার? অ্যাপ্লাই ফিল্টার, কোনো চেঞ্জ আছে এখানে? এই যে নিচের দিকে দেখেন বাটনের ডিফল্ট কালারটা চেঞ্জ হচ্ছে। তারপরে কালারের পরে আছে কি মেনু। মেনু জিনিসটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের উপরের দিকে থাকে, উপরের দিকে বা লেফট সাইডে রাইট সাইডে থাকে। বর্তমানে আমাদের কোনো মেনু নাই, আমাদের একটা মেনু তৈরি করা লাগবে। দিলাম, আমি একটা মেনু তৈরি করলাম, মেইন মেনু। তারপরে নেক্সটে প্রেস করলাম। এই জায়গার মধ্যে অ্যাড আইটেম, প্রথমে আমি একটা আইটেম অ্যাড করলাম, দুইটা আইটেম দেখেন বাই ডিফল্ট অ্যাড করা আছে, হোম আর স্যাম্পল পেজ। এটা হচ্ছে পেজ, আমি দুইটা পেজে নিয়ে আসলাম। এখন একটু লক্ষ্য করেন উপরের দিকে দেখেন চলে আসছে। আমি যদি এটাকে সেভ করি, সেভ করে হোম পেজটাকে রিফ্রেশ দেই, উপরের দিকে এই দুইটা মেনু চলে আসবে অটোমেটিকলি, যে মেনু আমরা HTML এর মাধ্যমে HTML CSS এর মাধ্যমে তৈরি করতাম। ঠিক আছে, এখন সেম মেনুটাই যদি আপনি আবার সেটিংস থেকে তৈরি করতে চান, এর জন্য আপনাকে যেতে হবে অ্যাপিয়ারেন্সের কাস্টম পর্যন্ত, শেখানো হয়েছে না কাস্টমাইজ। এর নিচে উইজেট আছে, উইজেটটা স্কিপ করে মেনুতে গেলাম, উইজেটটা একটু পর দেখাচ্ছি। ঠিক আছে, যে মেনুটা আমরা কাস্টমাইজ থেকে সেট করছি, এই মেনুটা আমরা চাইলে এই জায়গা থেকেও সেট করতে পারি। যেহেতু আমরা একটা থিম মানে একটা ফ্রি থিম ইনস্টল করছিলাম, থিম ইনস্টল করার সময় থিম আমাদের জন্য এই কাজটা করে দিছে। ঠিক আছে, এখন রিফ্রেশ দিলে এই যে উপরের দিকে নিউ টাইটেল স্যাম্পল পেজ দুইটা অপশন আসতেছে আমার মেনুতে। এটা হচ্ছে এই যে নিউ টাইটেল স্যাম্পল পেজ, মেনু 1। মেনু তো আমাদের একটাই আছে। আচ্ছা, তারপরে আমি যদি নিউ পেজে যাই তাহলে কি হয় দেখি, হোম পেজের বাটনটা আসে নাকি? হোম পেজেরটা আসে না, কেন আসে না আই ডোন্ট নো। এটা থিমের অপশন হইতে পারে, প্রত্যেকটা থিমেরই আলাদা আলাদা অপশন, এক থিমের সাথে আরেক থিম কিন্তু মিলবে না। ঠিক আছে, এখন আসি উইজেটে। উইজেট কি জিনিস? ধরেন আমি একটা পোস্ট একটা ভিউ করলাম, বা এই যে দেখেন ফুটারের মধ্যে কি কি জিনিস আছে দেখেন। ফুটারের মধ্যে আছে সবার এই পাশে আছে একটা সার্চ বক্স, একটা ক্যাটাগরিজ, ঠিক না? ধরেন আমি এই সেকশনটাকে এডিট করতে চাই, এর জন্য আমাকে যেতে হবে উইজেটের মধ্যে। উইজেটের মধ্যে গেলে আমরা ফুটারের জন্য এখানে দেখবো একটা উইজেট আছে কিনা। ফুটারের জন্য দেখেন আছে, মেইন উইজেট এরিয়া, সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, রিসেন্ট পোস্ট। ফুটারের উইজেট কোথায় আছে এখানে? আচ্ছা, এটা একটু খুঁজে বের করা লাগবে, আমি এটাতে যাই, হ্যালো ওয়ার্ডে ওপেন করি। ওপেন করলে সাইডে দেখবেন এই অপশনগুলোই আছে, সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, এই অপশনগুলা। এই যে রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, আর্কাইভ, ক্যাটাগরিজ, মেটা, এই অপশনগুলো আসছে না?
এই অপশনগুলো আপনি চাইলে উইজেট থেকে এডিট করতে পারবেন। অ্যাপিয়ারেন্স দেন উইজেট। এই জায়গার মধ্যে এখন ধরেন সবার প্রথমে কি আছে, সার্চ না? আপনি যদি চান সার্চটা একটু নিচে চলে আসবে, রিসেন্ট পোস্ট আগে চলে আসবে, জাস্ট এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করেন, সেভ হইলো, রিফ্রেশ দেন, রিসেন্ট পোস্ট আগে চলে আসছে, সার্চ পরে চলে গেছে। আপনি চান সার্চটা ডিলিট হয়ে যেতে, করেন ডিলিট, রিফ্রেশ দেন, সার্চ দেখবেন চলে গেছে এখান থেকে সার্চের অপশনটা। সার্চ যদি আনতে চান এই জায়গার মধ্যে সার্চের এই যে অপশন আছে দেখেন, এই জায়গা থেকে ধরবেন, ধরে এখানে ছেড়ে দিবেন, ঠিক আছে? তারপরে রিফ্রেশ দিবেন, দেখবেন সার্চ আবার চলে আসছে, এই যে সার্চ, ঠিক আছে? এখানে দেখেন আর কত কত অপশন আছে এখানে, আর্কাইভস, অডিও, ক্যালেন্ডার, ক্যাটাগরিজ, কাস্টম এইচটিএমএল, গ্যালারি, ইমেজ, মেটা, অনেক অপশন আছে এখানে, ঠিক না? তো প্রত্যেকটা জিনিস এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেখবেন যে কোনটা কি আসলে। তো উইজেটস গেল, তারপরে আছে কি মেনু, মেনুটা দেখানো হয়েছে। তারপর আছে থিম এডিটর। থিম এডিটর মানে হচ্ছে আপনার যে থিমটা বর্তমানে রানিং আছে, এই থিমের যদি কোনো কোড এডিট করতে চান, হতে পারে পিএইচপি, মাইএসকিউএল, এইচটিএমএল, সিএসএস, যে কোনো ধরনের কোড যদি এডিট করতে চান তাহলে এই থিম এডিটরে যাবেন। থিম এডিটরে যাওয়ার পরে আপনি দেখবেন যে থিমের কোডগুলা শো করতেছে আর সাইডে থিমের ফাইলের নামগুলা, এই থিমের পিছনে কি কি ফাইল কাজ করতেছে। ধরেন আমি কন্টেন্ট নাম এটা এডিট করতে চান, এটার মধ্যে ক্লিক করবেন, এর ভিতরে এইচটিএমএল এবং পিএইচপি কোডগুলা শো করতেছে, ঠিক আছে? এখন আপনি এটা চাইলে এই জায়গা থেকে কোডগুলা এডিট করতে পারবেন। তারপর আছে কি প্লাগইনস। প্লাগইনস এর মধ্যে গেলে বাই ডিফল্ট দেখেন এখানে দুইটা প্লাগইন অলরেডি ইনস্টল করা আছে কিন্তু অ্যাক্টিভ করা নাই, ঠিক আছে? এখন প্লাগইনের কাজ কি? প্লাগইনের কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটে থিমের মধ্যেও যেই ফিচার্স নাই, এই ফিচার্সটা যদি আপনার ওয়েবসাইটে অ্যাড করতে চান, এর জন্য আপনি নিয়ে আসবেন কি প্লাগইন। ধরেন এখানে কি আছে, পোস্ট আছে না? পোস্টের জন্য ধরেন আমি এখানে আরো একটা কিছু নিয়ে আসতে চাই, ধরেন নিউজের মতো কিছু একটা নিয়ে আসতে চাই, এর জন্য আমাকে করতে হবে একটা প্লাগইন অ্যাড করতে হবে, কাস্টম পোস্ট টাইপ ইউআই। এই প্লাগইনটা আমি জাস্ট ক্লিক করলাম, প্রথমে সার্চ করে বের করলাম, তারপর আমি ক্লিক করলাম ইনস্টলে, ইনস্টল হওয়ার পরে অ্যাক্টিভ করব, অ্যাক্টিভের পরে আমি নতুন একটা নিউজ নামে একটা অপশন এখানে তৈরি করতে পারবো। প্লাগইনটা অ্যাড করলাম, প্লাগইনটা অ্যাড করলে নিচের দিকে একটু লক্ষ্য করবেন কি হয়, চেঞ্জ কি হয়। কাস্টম পোস্ট টাইপ ইউআই নামে একটা অপশন অ্যাড হয়ে গেছে না? এটা কি আগে ছিল না? তো কাস্টম ইউআই পোস্ট টাইপের মধ্যে দেখেন এখানে অ্যাড পোস্ট টাইপ, অ্যাড পোস্ট টাইপের মধ্যে কি আমি এখানে দিলাম কি নিউজ, তারপর ধরেন এখানেও দিলাম আমি নিউজ, তারপরে অ্যাড পোস্ট টাইপ, উপরের দিকে দেখেন নিউজ নামে একটা কিছু অ্যাড হয়ে গেছে। এই সিস্টেমটা কি, এই ফাংশনালিটিটা আমাকে থিম দিচ্ছিল না। এই যে একটা নতুন সিস্টেম আমি নিয়ে আসলাম, এটা কার মাধ্যমে নিয়ে আসলাম? প্লাগইনের মাধ্যমে। অর্থাৎ থিমও আমাকে যেই ফ্যাসিলিটিস দিতে ব্যর্থ, প্লাগইন আমাকে তা দিতে পারে। বুঝতে পারছেন প্লাগইন কেন ব্যবহার করব? আচ্ছা, তারপরে প্লাগইনস এর পরে প্লাগইনের মধ্যে ইনস্টল প্লাগইন, এখানে ক্লিক করে আমরা ইনস্টল প্লাগইনগুলো দেখতে পারবো। নতুন প্লাগইন অ্যাড করার সময় আমরা অ্যাড নিয়ে ক্লিক করব, এখান থেকে আমরা নতুন প্লাগইন ইনস্টল করব। যদি কখনো প্লাগইনটা আপনার কম্পিউটারে থাকে, জিপ আকারে থাকে, ওই জিপ প্লাগইনটা আপলোড প্লাগইনে ক্লিক করে এই জায়গার মধ্যে জিপ ফাইলটাকে সিলেক্ট করব। জিপ ফাইল সিলেক্ট করার পরে ইনস্টল নামে ক্লিক করলে জিপ ফাইলটা প্রথমে আপলোড হবে, তারপরে প্লাগইনটা ইনস্টল হবে। তারপরে আছে কি ইউজার্স। ইউজার্স হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে যদি শুধুমাত্র আপনি একাই কাজ করতে চান তাহলে আপনার একটা ইউজার আছে, একটাই না। এখন ধরেন আপনার একটা কোম্পানির মধ্যে 10 জন এমপ্লয়ি আছে এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা কাজ আছে, প্রত্যেকেরই ওয়েবসাইটে লগইন করা দরকার। প্রত্যেককে কি আপনি আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবেন? আপনি তাদের জন্য আলাদা, সবার জন্য আলাদা অ্যাকাউন্ট এখানে তৈরি করে দিবেন, ঠিক আছে? অ্যাকাউন্ট তৈরি করার সময় কি কি আছে, ইউজার নেম দিবেন, একটা ইমেল দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, কম্পালসারি না অপশনাল এগুলা। তারপরে পাসওয়ার্ড দিবেন। আর এই জায়গার মধ্যে রোল নামে একটা অপশন আছে। রোল জিনিসটা কি? এখানে কয়টা অপশন আছে? সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। আপনি বর্তমানে যে পজিশনে আছেন, আপনি ওয়েবসাইটের অ্যাডমিন না? আপনি যে পজিশনে আছেন এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। এই অ্যাডমিনিস্ট্রেটরের একটু নিচের পদটা হচ্ছে এডিটর। আপনি যত উপরের দিকে যাবেন আপনার ক্ষমতা তত কমতে থাকবে, ঠিক আছে? আপনি যদি এডিটরে ক্লিক করেন তাহলে এই জায়গার মধ্যে থেকে কয়েকটা অপশনস পাবেন, সেটিংস এর অপশনটা পাবেন না, এরকম বেশ কিছু অপশন হাইড হয়ে যাবে। আপনি যদি এডিটরস থেকে আপনি অথরে যান, অথরে আরো কিছু অপশন হাইড হয়ে যাবে। অথর থেকে আপনি যদি কন্ট্রিবিউটরে যান, আরো কিছু অপশন হাইড হবে। সাবস্ক্রাইবারে গেলে দেখবেন যে কিছুই নেই, শুধু আপনার প্রোফাইলটা আছে, ঠিক আছে? এই হচ্ছে ইউজার। আর মাই প্রোফাইলে গেলে আপনি আপনার ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন না, চাইলে আপনি আপনার ইমেল চেঞ্জ করতে পারবেন, আপনার ওয়েবসাইটের লিংক, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, আপনার বায়োডাটা, আপনার প্রোফাইল পিকচার,
আপনার পাসওয়ার্ড, এই জিনিসগুলো আপনি আপনার প্রোফাইল থেকে চেঞ্জ করতে পারবেন। উপরের এই যে একটা টুলবার আছে, টুলবারের মধ্যে যদি আপনি চেক করে দেন, ডিফল্টলি চেক করা থাকে, আপনি যদি আনচেক করে দেন, সেভ করেন, তাহলে আপনার ওয়েবসাইটের উপর থেকে এই টুলবারটা চলে যাবে। ঠিক আছে, এবার আপনি যদি চান টুলবারটা আবার আসুক, তো চেক করে দিবেন, চেক করে সেভ করবেন, টুলবার চলে আসবে। তারপরে কি আছে, টুলস এবং সেটিংস। এই দুইটার মধ্যে সব কয়টার তেমন কোনো কাজ নাই। টুলস মানে টুলসের মধ্যে সবার প্রথমে আছে অ্যাভেলেবেল টুলস। এই অ্যাভেলেবেল টুলস হচ্ছে আপনার থিম বা প্লাগইন যদি আপনাকে কোনো টুলসের ফ্যাসিলিটিস দেয়, সার্ভিস দেয়, টুলস তৈরি করে দেয়, তো সেই টুলসের লিস্টগুলো আপনি অ্যাভেলেবেল টুলসের মধ্যে পাবেন। ঠিক আছে, ইম্পোর্ট এক্সপোর্ট, এটা হচ্ছে ধরেন আপনার অন্যদিকে অন্য কোনো একটা ওয়েবসাইট আছে, এটা হতে পারে ওয়ার্ডপ্রেস, হতে পারে ব্লগার, ব্লগ রোল, তারপরে এই যে আরো কি কি আছে দেখেন, আরএসএস, যত ধরনের টাম্বলার, তারপরে আর যত ধরনের ওয়েবসাইট আছে এখানে অ্যাভেলেবল যে কটা আছে, এই ধরনের কোনো ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইটের পেজ কন্টেন্ট গুলো আপনি চাইলে আপনার ওয়ার্ডপ্রেসের মধ্যে করতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন। সেই ওয়েবসাইট থেকে আপনি প্রথমে এক্সপোর্টে যাবেন, ধরেন আপনার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের এক্সপোর্টে যাবেন, এক্সপোর্টে গিয়ে আপনি পোস্ট, পেজ কি কি আপনি এক্সপোর্ট করতে চান সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডাউনলোড এক্সপোর্টে ক্লিক করবেন। ডাউনলোড করার পরে আপনার যে ফাইলটা আসবে, সেই ফাইলটা নিয়ে তারপরে এই ইম্পোর্টের মধ্যে আপলোড করবেন। যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেস সাইট থেকে আমরা এক্সপোর্ট করছি, এই জন্য আমরা ওয়ার্ডপ্রেসের প্লাগইনটাকে ইনস্টল করব, ওয়ার্ডপ্রেস ইম্পোর্টার। ওয়ার্ডপ্রেস ইম্পোর্টার ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদের ইনস্টলেশন পেজে নিয়ে যাবে। এখানে আমরা একটা অপশন পাবো আমাদের ফাইলটাকে আপলোড করার, রান ইম্পোর্টারে ক্লিক করার পর এই যে আমরা যে ফাইলটা এক্সপোর্টের মাধ্যমে ডাউনলোড করছি, সেই ফাইলটাকে এখানে আপলোড করব, আপলোড করে আপলোড ফাইল এন্ড ইম্পোর্টে ক্লিক করব, তাহলে আমাদের ওই ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট এই জায়গার মধ্যে আপলোড হয়ে যাবে। বুঝা গেছে? এই হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ। তারপরে যে সাইট হেলথ, এটা আসছে ওই থিম থেকে, এটা নরমালি পাবেন না। এক্সপোর্ট পার্সোনাল ডাটা, ইরেজ পার্সোনাল ডাটা, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশনগুলোকে ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে এটা ব্যবহার করে। তারপরে আছে সেটিংস এর মধ্যে শুরু দিয়ে আছে কি জেনারেল সেটিং। জেনারেল সেটিং এর মধ্যে আমি সাইট টাইটেল চেঞ্জ করতে পারবো, ট্যাগলাইন চেঞ্জ করতে পারবো, যেটা আমরা কাস্টমাইজ থেকে পারতাম সাইট আইডেন্টিটি, ঠিক না? সেম জিনিসটা আমরা সেটিংস থেকেও পারবো। আমাদের সাইট ওয়েবসাইটের ইউআরএল এবং সাইট অ্যাড্রেস এই দুইটা চেঞ্জ করতে পারবো। তবে আপনাকে রিকমেন্ড করব এই দুইটার মধ্যে হাত না দেওয়ার। এই দুইটার মধ্যে যদি একটু গরমিল হয় আপনার ওয়েবসাইট ডাউন হয়ে যেতে পারে। ঠিক আছে, পরে আর ওয়েবসাইটে আপনি অ্যাক্সেসই করতে পারবেন, ওয়েবসাইটে এরর শো করবে। এই দুইটার মধ্যে যদি দুই ইউআরএল থাকে সমস্যা হয়। এর মধ্যে একটা হচ্ছে সাইট ইউআরএল, আরেকটা হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস। এই দুইটার একটার কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেসের মধ্যে হোম পেজে ক্লিক করার পরে কোথায় যাবে, অর্থাৎ হোম ইউআরএল হিসেবে আপনার ওয়ার্ডপ্রেসটা কোন ডিরেক্টরিতে সেভ করা আছে এইটা ডিফাইন করে। আর আরেকটা ইউআরএল হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য যত কুকিজ গুলো সেভ হবে, কোন ইউআরএল এর এগেইনস্টে কুকিজ গুলো সেভ হবে। এখন কুকিজ জিনিসটা তো বুঝি আমরা, বুঝি? কুকিজ মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে যে আপনি লগইন করছেন, আপনার লগইনের ইনফরমেশনটা কোথাও না কোথাও তো সেভ করে রাখা লাগবে, ঠিক না? এই জন্য আপনার এগেইনস্টে একটা কুকিজ তৈরি করা হয়। কুকিজ মানে হচ্ছে একটা ডাটা টাইপ। পিএইচপি তে গেলে এটা দেখতে পারবেন। এই কুকিজগুলো জমা থাকে এই অ্যাপ্লিকেশনস এর মধ্যে। অ্যাপ্লিকেশনস এর মধ্যে এই যে কুকিজগুলোর মধ্যে এই যে আমার ওয়েবসাইট, এই জায়গার মধ্যে দেখেন কতগুলো জিনিস এখানে জমা করছে, ঠিক আছে? এই জায়গার মধ্যে ধরেন আরেকটা নতুন জিনিস অ্যাড হবে, ইউজার আইডি। ইউজার আইডির মধ্যে আমি দিলাম যে আপনার ইউজার আইডি কত 1। এখন যখন নাকি আপনি ওয়ার্ডপ্রেসটা রান করবেন, ওয়ার্ডপ্রেস প্রথমে করবে কি এই ইউজার আইডি থেকে দেখে নেবে আপনার ইউজার আইডিটা কত। তারপর সে ডাটাবেস থেকে খুঁজে বের করবে যে আপনার ইউজার আইডি যে 1, এই 1 এর ইউজার নেমটা কি, ইউজার ইমেলটা কি, ফার্স্ট নেম কি, লাস্ট নেম কি, তারপর আপনার ওয়েবসাইটে শো করবে। এখন ওয়ার্ডপ্রেস তো আর জানে না যে আপনি কোন ইউজার হয়ে আপনি এখানে লগইন করছেন। ওয়ার্ডপ্রেসকে তো কোনো না কোনো ভাবে জানানো দরকার যে এই ব্রাউজার থেকে কোন ইউজারটা লগইন করছে। এই জানানোর জন্য ব্রাউজারের একটা জায়গায় আপনার ইউজার আইডি সহ অন্যান্য যে কোডগুলো আছে এগুলো জমা করে রাখা হয়। এই যে জমা করে রাখা হয় এই জিনিসটাকে বলা হয় কুকিজ, ঠিক আছে? এটা আবার বিস্কিট মনে করেন না। তারপরে আছে কি, কোথায় ছিলাম, জেনারেল সেটিং এ। তারপরে আছে টাইম জোন, চাইলে এখান থেকে সেট করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ সেট করতে পারবেন। নতুন যদি কেউ আপনার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে, ঠিক আছে, এর জন্য আপনি এই চেকবক্সটা যদি আনচেক করা থাকে তাহলে নতুন কেউ চাইলে রেজিস্ট্রেশন করতে পারবে না, রেজিস্ট্রেশনের ফর্ম পাবে না। আর এটা চেক করা থাকলে নতুন কেউ এসে আপনার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবে। বাই ডিফল্ট নতুন কেউ রেজিস্ট্রেশন করলে তার অ্যাকাউন্টের রোল কি হিসেবে যাবে, সাবস্ক্রাইবার, অথর, অ্যাডমিনিস্ট্রেটর, কোন টাইপে তার অ্যাকাউন্টটা রেজিস্টার্ড হবে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। বাই ডিফল্ট দেওয়া থাকে কি সাবস্ক্রাইবার। তারপরে টাইম জোন সেট করতে পারবেন, টাইম ফরম্যাট, ডেট ফরম্যাট এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপরে উইক স্টার্ট অন, আমাদের দেশে কোনটা স্যাটারডে, এখান থেকে স্যাটারডে সেট করে দিতে পারবেন। তারপর আসি রাইটিংসে তেমন কোনো কিছু নাই। তো এই এসএমটিপির সেটিংসটাকে সেভ করার জন্য আপনি এখানে আসবেন, মেল সার্ভার দিবেন, ইউজার লগইন, এই ব্যাপারগুলো আপাতত ইগনোর করাই ভালো।
এটা একটু কমপ্লিকেটেড ব্যাপার, ঠিক আছে? এটা পরবর্তীতে আমরা পিএইচপি যখন শিখি তখন শিখবো। তারপরে আসে রিডিংস এর মধ্যে আমরা আমাদের স্ট্যাটিক মানে নরমালি আমাদের হোম পেজটাতে একটা অটোমেটিকলি চলে আসতেছে, ঠিক না? এই হোম পেজ কোনটা আসবে এটা যদি আমরা সেট করতে চাই, এর জন্য আমরা স্ট্যাটিকে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে একটা হোম পেজ সেট করে দিব যে এই পেজটাকে আমরা হোম পেজ হিসেবে সেট করতে চাই। পেজেসের লিস্টে যখন যাব, ধরেন আমাদের 10টা পেজ আছে, বর্তমানে আমাদের পেজ আছে 2টা। এখানে যদি 10টা পেজ থাকতো তাহলে 10টা পেজের নামই এখানে আসতো, ঠিক আছে? তারপর আমরা ঠিক যেই পেজটাকে হোম পেজ হিসেবে সেট করতে চাই আমরা তা সিলেক্ট করতাম, সিলেক্ট করে এখানে সেভ করলেই ওই পেজটাই বাই ডিফল্ট, যেমন স্যাম্পল পেজ আমি সিলেক্ট করলাম, এখন একটা রিফ্রেশ দিই, দেখবেন স্যাম্পল পেজটা চলে আসছে হোম পেজ হিসেবে, ঠিক আছে, বাই ডিফল্ট। তারপর এখানে আছে কি পোস্ট পেজ মানে হচ্ছে আপনার সবগুলা পোস্ট কোন পেজের মধ্যে গেলে দেখতে পারবেন, ঠিক আছে? এই জায়গা থেকে আপনি একটা সিলেক্ট করে দিতে পারেন যে কোনো একটা পোস্টের জন্য স্পেসিফিক একটা পেজ। একটা পেজে সর্বোচ্চ কয়টা পোস্ট শো করবে? ধরেন আপনার 20টা পোস্ট আছে, 20টা পোস্ট এক পেজে শো করবে নাকি 10 পেজে শো করবে এটা সেট করতে পারবেন এই জায়গা থেকে। আপনি যদি বাই ডিফল্ট এখানে 10 দিয়ে রাখেন, তার মানে হচ্ছে এক পেজে 10টা, 20টা পোস্টের জন্য কয়টা পেজ লাগবে? 2টা পেজ, ঠিক আছে? আপনি যদি এখানে 2 দিয়ে রাখেন তাহলে 20টা পোস্টের জন্য কয়টা পেজ লাগবে? 10টা পেজ। এই জায়গা থেকে এটা সেট করতে পারবেন। আচ্ছা, তারপরে আছে মিডিয়া সেটিং এর মধ্যে আপনার যখন একটা পোস্ট আপলোড করবেন, থাম্বনেইল বা ফিচার্ড ইমেজটা 3 ভাবে ক্রপ হবে ওয়ার্ডপ্রেসে। প্রথমটা হচ্ছে থাম্বনেইল সাইজ 150 পিক্সেল উইডথ, 150 পিক্সেল হাইট। এখন আপনার থিমের মধ্যে যদি দেখেন যে 150 পিক্সেল হচ্ছে না, আপনার থিমের মধ্যে ধরেন এমন একটা থাম্বনেইল সেট করা আছে যেটার হাইট হচ্ছে 100 পিক্সেল আর উইডথ হচ্ছে ধরেন 50 পিক্সেল, এরকম থাম্বনেইল সেট করা আছে। তো এমন ক্ষেত্রে আপনি আপনার থিমের সাথে ম্যাচ করে এটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে মিডিয়াম সাইজ হচ্ছে 300 পিক্সেল বাই 300 পিক্সেল, আর এটা হচ্ছে লার্জ সাইজ 1024 পিক্সেল বাই 24 পিক্সেল। বাই ডিফল্ট এটা দেয়া থাকে, চেঞ্জ করলেও সমস্যা নাই, চেঞ্জ না করলেও সমস্যা নেই, ঠিক আছে? তারপরে আসে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে পার্মানেন্স মানে হচ্ছে আপনার পোস্ট কেমন দেখাবে। ধরেন আমি স্যাম্পল পেজে গেলাম বা নিউ টাইটেলে গেলাম, না নিউ টাইটেলে গেলে হবে না, স্যাম্পল পেজে যাওয়া লাগবে। আমি হোম পেজটা কোথায় যেন ছিল, রিডিংসে। এই যে দেখেন স্যাম্পল পেজ, নিউ টাইটেল, পোস্ট কোথায় আমাদের? আমি পোস্টটা ভিউ করলাম, পোস্ট ভিউ করার পরে দেখেন আমাদের পোস্টের মধ্যে কি আসছে, আমাদের ওয়েবসাইটের ইউআরএল এর পরে তারিখ চলে আসছে না? এখন আপনি যদি চান যে তারিখ শো করবে না, বর্তমানে এই যে পার্মালিংকের মধ্যে সেট করা আছে যে তারিখের অপশনটা দেখেন, ঠিক আছে? এই জায়গার মধ্যে প্লেন যদি দেন তাহলে ওয়েবসাইট আসবে, ওয়েবসাইটের ইউআরএল আসবে, তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন, তারপরে পি ইকুয়াল টু, তারপরে আসবে শুধু একটা নাম্বার, অর্থাৎ আপনার পোস্টের আইডিটা। ডে এন্ড নেম দিলে আসবে বর্তমান যেভাবে আসছে এইভাবে, মান্থ এন্ড নেম দিলে শুধু মান্থ পর্যন্ত আসবে, তারপরে নাম চলে আসবে, নিউমেরিক দিলে শুধুমাত্র আপনার পোস্টের শুধুমাত্র আইডিটা আসবে আর কিছু না। পোস্ট নেম এটা হচ্ছে বেস্ট ওয়ে। পোস্ট নেম হচ্ছে আপনার শুধুমাত্র পোস্টের টাইটেলটা থাকবে, অর্থাৎ পোস্টের মধ্যে যে স্ল্যাগটা থাকে এই স্ল্যাগের মাধ্যমেই আপনি পোস্টটাকে অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে? স্ল্যাশ নিউ পোস্ট, এটা হচ্ছে সবচেয়ে এসইও ফ্রেন্ডলি। মানে আপনি যখন নাকি এসইওতে যাবেন, এসইও করতে যাবেন, আপনি তো যাবেন না এসইও করতে, আপনি তো ওয়েব ডেভেলপার, যখন নাকি এসইওর কেউ যাবে এসইও করতে, তখন সে বাই ডিফল্ট এটাই সেট করবে, কারণ গুগল এই ধরনের ইউআরএল কে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়, ঠিক আছে? তো আমরা যেহেতু ওয়েবসাইট তৈরি করব ডেভেলপার, তো আমাদেরই উচিত শুরুতেই এটা সেট করে দেওয়া পোস্টে, ঠিক আছে? আর এটা হচ্ছে কাস্টম স্ট্রাকচার, আমরা চাইলে আমাদের পোস্টের ইউআরএলটাকে এই কিওয়ার্ডগুলো ব্যবহার করে ইউজ করতে পারবো, ঠিক আছে? ধর আমি চাই প্রথমে আমাদের পোস্টের নাম আসুক, তারপরে পোস্টের ডে আসুক, তারপরে এই হাবিজাবি যত কিছু আমি চাই এই জায়গার মধ্যে একটা একটা করে অ্যাড করে দিব, ঠিক আছে? আমি বাই ডিফল্ট পোস্ট নেমটা সেট করে দিলাম। আর এটা হচ্ছে ক্যাটাগরির স্ল্যাগটা কেমন হবে, তো আমি এটা সেট করি। আর নিচে যে অপশনটা আছে এটা হচ্ছে প্রাইভেসি পেজ, আর এটা হচ্ছে কাস্টম পোস্ট ভিউ, এটা প্লাগইনস এর জন্য আছে, ঠিক না? এটা প্লাগইন ইনস্টল করছিলাম তার জন্য আসছে। প্রাইভেসি পেজটা হচ্ছে প্রত্যেকটা বিজনেসেরই একটা প্রাইভেসি পলিসি পেজ থাকে না, প্রত্যেকেরই থাকে। এই পেজটা হিসেবে আমি কোন পেজটাকে সেটআপ করতে চাই প্রাইভেসি পলিসি পেজ হিসেবে। যদি আমি নতুন কোনো পেজ তৈরি করতে চাই তাহলে আমরা যাব ক্রিয়েটিভ পেজে। এই জায়গার মধ্যে বাই ডিফল্ট আমাদের ড্রাফট পেজটাকে ওপেন করে দিয়েছে, এখানে একটা ডেমো কন্টেন্ট অলরেডি দেয়া আছে, আমরা এটাকে চেঞ্জ করে পাবলিশ করে দিলে আমাদের প্রাইভেসি পলিসি পেজটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এটা আমাদের পাবলিশ হয়ে গেল। এখন আমি ভিউ করলে আমাদের প্রাইভেসি পলিসি পেজটা দেখতে পারবো, দ্যাটস ইট, আর কিছু না। এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের বেসিক টুলস গুলা সম্পর্কে আলোচনা।